সরকারের জিরো টলারেন্সের পরও ঠেকানো যাচ্ছে না জঙ্গি হামলা। পর্যাপ্ত নয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা, রাজনৈতিক ঐক্য গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ৩ পার্বত্য জেলার রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই ঘটছে সংঘর্ষ। ২৮ ডিসেম্বরের মধ্যে রাঙ্গামাটি ও বান্দরবান পর্যটক শূন্য করার নির্দেশ। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। লটারি বা পরীক্ষা কোনোটি গ্রহণযোগ্য নয়, মত শিক্ষাবিদদের। দেশে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। চড়া সুদে ঋণের কারণে আগ্রহ নেই ক্রেতাদের, দাবি রিহ্যাবের। মূল্য সংশোধন প্রয়োজন বলছে অর্থনীতিবিদরা। এবং সাফে টিকে থাকার লড়াইয়ে বিকেলে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ মারুফুলের। জয়ের জন্য মরিয়া ফুটবলাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। শুরুতে পৌর নির্বাচনের খবর। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ৩ পার্বত্য জেলার রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই চড়ে বসেছে। প্রতিদিনই এখানকার ৫টি পৌরসভায় প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে ঘটছে সংঘর্ষের ঘটনা। এই অবস্থায় ২৮ ডিসেম্বর সকল বহিরাগতদের রাঙামাটি এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ছেড়ে যাওয়ার পাশাপাশি বান্দরবানের সবগুলো হোটেল মোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ৩ পার্বত্য জেলার মধ্যে এবার খাগড়াছড়ি ও বান্দরবনে ২টি করে এবং রাঙ্গামাটির একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের মতো এখানেও প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিরোধ রয়েছে। স্থানীয় এই নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ায় সে বিরোধ এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই চলছে হাতাহাতি এবং সংঘর্ষ। নেতারা যেভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, এভাবে মানুষ ভোট কেন্দ্রে যাইতে নিরাপত্তা একেবারে নাই বললে চলে। কুমিল্লা টিলা এলাকায় আমার প্রচার কার্যক্রমের শেষাংশে আওয়ামী লীগের পক্ষ থেকে জানু শিকদারের মতন একজন কর্মীর নেতৃত্বে আমার কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। শালবাগান এলাকায় আমার গণসংযোগ চলাকালীন সময় বর্তমান মেয়র মোবাইল প্রার্থী সে আমার ওখানে গণসংযোগে বাধাগ্রস্ত করেছে। বিরোধের এ প্রভাব যাতে নির্বাচনে না পড়ে সে ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এরই অংশ হিসাবে নির্বাচনের দিন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভাকে বহিরাগত মুক্ত রাখার পাশাপাশি পর্যটক শূন্য থাকবে রাঙ্গামাটি ও বান্দরবান পৌরসভা। যারা এই এলাকার বাসিন্দা নন এবং ভোটার নন তাদেরকে এই নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে এবং সেই বিষয়ে আমরা ২৭ তারিখই সকাল ১০টা থেকে মাইকিং শুরু করব। নির্বাচনের স্বার্থে তাদের এই জিনিসটা মেনে নিতে হবে। নির্বাচনের পূর্ব সময় বিশেষ করে ২৯ তারিখ থেকে এখানে এই হোটেলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিহত হয়েছেন একজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রার্থীদের প্রচারণায় মুখর এখন পৌরসভাগুলো। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এই মুহূর্তে সাভার পৌরসভায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন ও নেত্রকোনা পৌরসভায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচনী প্রচারের সব খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব সাভার পৌরসভায় সালাউদ্দিন সুমনের কাছে। সুমন। রামিম, আসলে শেষ মুহূর্তে এসে জমে উঠেছে পৌর নির্বাচনকে কেন্দ্র করে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে এখানে মিছিল করা হচ্ছে। প্রচারণার জন্য তাদের নেতা কর্মীরা বের হয়ে পড়েছেন। আমি যতদূর জানতে পেরেছি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা বলেছেন যে কেন্দ্রীয় যুবলীগের নেতা আসবেন। এখানে যিনি আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন হাজী মোহাম্মদ আব্দুল গনি, তার পক্ষে প্রচারণা চালানোর জন্য সেই হিসেবে তারা এখানে অপেক্ষা করছেন। ইতিমধ্যে হয়তো তারা এসে গেছেন, এই আশপাশের এলাকায় তারা প্রচারণা চালাবেন। অন্যদিকে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন বদিউজ্জামান বদি, তিনি এখনো কোনো আজকের দিনের প্রচারণা শুরু করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে কেন্দ্রীয় নেতা মাহমুদুল খোকন তিনি এখানে আসবেন বিকেল ৩টার দিকে, এসে তারা কয়েকটি এলাকায় প্রচারণা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন।
আরো একটি বিষয় বলে রাখার মতো, এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,75,000 ভোটার রয়েছে। এর মধ্যে কিন্তু একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে এখানে যারা গার্মেন্টস কর্মী রয়েছেন তারা, এবং পাশাপাশি আপনি জেনে থাকবেন যে এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা। গার্মেন্টসের পাশাপাশি বিভিন্ন শিল্প কলকারখানা রয়েছে, সেই কলকারখানার অনেক শ্রমিক কিন্তু ভোটার হিসেবে রয়েছেন। সঙ্গত কারণে সেই সব ভোটারদের মন রক্ষার জন্য তাদেরকে খুশি করার চেষ্টা করছেন যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, এবং সেই প্রতিশ্রুতিগুলো আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা কিন্তু বলছেন যে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি তারা শুনছেন এবং তারা বুঝে শুনে ভোটটি দেবেন, সেই ধরনের কথাই কিন্তু তারা বলছেন। শেষ মুহূর্তে এখানে বলা যায় যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে, আর আমরা সারাদিন এখানে রয়েছি। এখানে প্রচারণার সব খবরাখবর এখান থেকে জানিয়ে দেবো। আর এখন এই মুহূর্তে আমরা নেত্রকোনায় চলে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ, তিনি সেখানকার পৌর নির্বাচনের খবর জানাবেন। ধন্যবাদ সুমন। আসলে নেত্রকোনা জেলার যে কয়টি পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আসলে সবগুলো পৌরসভায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের প্রচারণায় একটা ভিন্ন রকম আমেজ সৃষ্টি হয়েছে সবগুলো পৌরসভাতেই। আমরা দেখেছি যে যারা মেয়র এবং কাউন্সিলর প্রার্থী হয়েছেন তারা ভোর থেকে গণসংযোগ শুরু করে দিয়েছেন এবং গভীর রাত পর্যন্ত তারা এই গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা পৌরসভায়। এই নেত্রকোনা পৌরসভায়ও এখানে আসলে সকাল থেকেই মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারা গণসংযোগ করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে ভাবনাগুলো রয়েছে, এই পৌরসভায় যদি মেয়র এবং কাউন্সিলর নির্বাচিত হতে পারেন তাহলে এলাকার কি উন্নয়ন করতে পারবেন বা কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন, এই বিষয়গুলোকেই ভোটারদের কাছে তুলে ধরছেন এবং তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন যে আগামী 30 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন তারা কাঙ্ক্ষিত জয় পেতে পারেন, সেজন্যই তারা কাজ করে যাচ্ছেন। এই নেত্রকোনা পৌরসভায় এখানে মেয়র পদে 3 জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন মোহাম্মদ নজরুল ইসলাম খান, এবং বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান দুদু, এবং ওয়ার্কার্স পার্টিরও এখানে একজন মেয়র প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন সজীব সরকার রতন। এছাড়া এখানে সাধারণ কাউন্সিলর পদে 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর যে পদগুলো রয়েছে সেখানেও এখানে 13 জন প্রার্থী রয়েছেন যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে আসলে মেয়র প্রার্থীরা যেভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারাও আসলে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, কোনোভাবেই পিছিয়ে নেই যারা কাউন্সিলর প্রার্থী। এখানে মোট 58,396 জন ভোটার রয়েছেন যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এই নেত্রকোনা পৌরসভার রাস্তাঘাটের বেহাল সমস্যা রয়েছে, বৃষ্টির সময় জলাবদ্ধতা হয়, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, পয় নিষ্কাশনের সমস্যা এবং স্যানিটেশনেরও প্রবলেম রয়েছে এই পৌরসভায়। সর্বোপরি একটা পরিকল্পিত শহর হিসেবে আসলে গড়ে ওঠেনি এই নেত্রকোনা পৌরসভা। তো যারা এই রাস্তাঘাটের উন্নয়ন করবেন এবং জলাবদ্ধতা দূর করতে পারবেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবেন এবং পরিকল্পিতভাবে এই নেত্রকোনাকে গড়ে তুলবেন, তাদেরকেই তারা ভোট দেবেন। এবং প্রার্থীরাও বলছেন যে আসলে সেই কাঙ্ক্ষিত যে পৌরসভা ভোটাররা চান সেরকম ভাবেই এই পৌরসভাকে তারা আসলে গড়ে তুলতে চান এবং নেত্রকোনাকে একটি আধুনিক এবং মডেল পৌরসভা হিসেবে তারা আসলে গড়ে তুলতে চান। তো এই ছিল আসলে নেত্রকোনা পৌরসভার প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রামিম। সাভার পৌরসভা থেকে সালাউদ্দিন সুমন এবং নেত্রকোনা পৌরসভা থেকে পৌর নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। দেখছেন সময় সংবাদ। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের পরও ঠেকানো যাচ্ছে না তাদের ন্যাক্কারজনক হামলার মতো ঘটনা। কমছে না জনমনের আতঙ্ক, বাড়ছে ক্ষোভ। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয় বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। এক্ষেত্রে সব ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ার তাগিদও দেন তারা। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। গত 10ই মহররম রাতে রাজধানীর হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলায় মারা যান 2 জন, আহত হন শতাধিক। এর কিছুদিন পর দিনাজপুরে হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা হয়। এরপর বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান মসজিদের মুয়াজ্জিন। সবশেষ শুক্রবার রাজশাহীর বাগমারায় আহমদিয়া জামাতের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 1 জন নিহত ও 7 জন আহত হন। এসব ঘটনা তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাগত দুর্বলতা থাকায় রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার তাগিদ দিলেন নিরাপত্তা বিশ্লেষকরা। এগুলো মোকাবেলা করার জন্য যে সমস্ত রিসোর্স, যে লোকবল, যে স্পেশালাইজেশন, এ সমস্ত জায়গায় কিন্তু এর একটি ল্যাকিং অবশ্যই আছে। এখানে যে সাইকোলজিস্টদের যে ভূমিকা, এখানে যে আইটি এক্সপার্টদের যে ভূমিকা, সে সমস্ত জায়গাগুলো, ফরেন্সিকের যে ভূমিকা, এই সমস্ত জায়গাগুলো আমি মনে করি অ্যাড্রেস করা উচিত। প্রথম স্টেপ নিতে হবে সরকারকে। সামাজিক যে রাজনৈতিক বিভাজন
এগুলো কমিয়ে এনে একটা ঘোষণা দিতে হবে, এটা সহ্য করব না, জঙ্গিবাদের বিরুদ্ধে আলিম সমাজকে আনতে হবে। এ ধরনের অপরাধ বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দিলেন এই কলামিস্ট। বিষয়টি শুধু আইন শৃঙ্খলা জনিত সমস্যা নয়, সেটি বুঝতে হবে সরকারকেও এর পক্ষে, অর্থাৎ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তির পক্ষে জনমত তৈরি করতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে অভিযান চালাতে হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বাগমারায় আহমদিয়া জামাতের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল রাতে বাগমারা থানার হাতগাঙ্গ পাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি দায়ের করেন। এদিকে এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল দুপুরে জুমার নামাজের সময় উপজেলার মচমইল গ্রামের সৈয়দপুর চকপাড়া জামে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হামলাকারী ঘটনাস্থলেই নিহত এবং আরও 7 জন আহত হয়। আহতদের মধ্যে নয়ন, ময়জুদ্দিন এবং সাহেব আলী নামে 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর বাগমারায় মচমইল গ্রামে সৈয়দপুর চকপাড়া জামে মসজিদ এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। রকি। হ্যাঁ রামিম, আপনি যেমনটি বলছিলেন যে রাজশাহীর বাগমারায় মচমইল গ্রামে এই মসজিদেই মূলত কালকে আত্মঘাতী এই বোমা হামলার এই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনায় প্রায় 7 জনের মতো আহত হয়েছিল। চিকিৎসা দিচ্ছিলেন। মূলত তারা জানিয়েছেন যে তারা কিন্তু আশঙ্কামুক্ত ছিল। ঠিক এই যে আমরা দেখানোর চেষ্টা করছি যে কালকে জুম্মার নামাজ আদায় করার সময় এই মসজিদটিতেই মূলত এই আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটেছিল। এরপরে মূলত আজকে যেটি হয়েছে যে গতকালকে এই বিষয়ে যে মামলাটি হয়েছে তার এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারেনি পুলিশ। এখনও এখানে পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তারা মূলত গ্রামবাসী, আশেপাশের লোকজনের সাথে কথা বলছেন এবং এই বিষয়ে তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন। আমরা পুলিশ কর্মকর্তাদের সাথেও কথা বলেছিলাম, কয়েকজন পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে এটি মূলত একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তারা এখন পর্যন্ত দেখছেন। এই মসজিদটি এখন সর্বসাধারণ আশেপাশের লোকজন দেখতে আসছেন, কিন্তু এটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তো আমরা এখনো সেটি দেখানোর চেষ্টা করছি যে কয়েকজন পুলিশ কর্মকর্তা এখানে এই বিষয়টি, বোমা হামলার এই বিষয়টি তদন্ত করছেন। তবে এদিকে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকালেই এই আত্মঘাতী যে বোমা হামলাটি চালিয়েছিল তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন পর্যন্ত পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। আমরা তাদের কাছ থেকে এখন পর্যন্ত এটাই শুনেছি যে তারা এখনো জানতে পারেনি যে এর সাথে আসলেই কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে বা জেএমবির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। তবে পুলিশ কর্মকর্তারা এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে এখন পর্যন্ত দাবি করছেন। তবে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এ ধরনের যে ঘটনা মসজিদে বোমা হামলার পরে তারা কিন্তু এলাকাবাসী আতঙ্কের মধ্যে পড়ে গেছেন এবং ধর্মীয় যে বিষয়টি তারা কিন্তু এখন পরবর্তীতেও মসজিদে নামাজ পড়তে গেলেও কিন্তু এক ধরনের শঙ্কার মধ্যে থাকবেন। এই জন্য পুলিশের নিরাপত্তাটা কিন্তু তারা বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন। আমি এখানকার এসপির সাথে কথা বলেছি, নিসারুল আরিফ, তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত গ্রামবাসীর আতঙ্ক হওয়ার তেমন কিছুই নেই। এবং আমরা আজ সকালেও খবর নিয়েছি যে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 3 জন ভর্তি ছিল তারা এখন পর্যন্ত শঙ্কামুক্ত রয়েছেন বলে সেখানকার যে কর্তব্যরত চিকিৎসক তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আজ সকালে যে ময়নাতদন্তের জন্য নিহতকে যে বোমা হামলাটি চালিয়েছিল, আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ময়নাতদন্ত এখন পর্যন্ত চলছে, ময়নাতদন্তের কাজ এখনো চলছে, এখনো শেষ হয়নি। তো রামিম, আমার কাছে আত্মঘাতী বোমা হামলার বাগমারায় মচমইল গ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ খবর। রাজশাহীর বাগমারা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। এদিকে বাগমারায় মসজিদে হামলার ঘটনা অতীতের ঘটনাগুলোর সাথে একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে। এই চক্রান্ত রুখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি বক্তব্য রাখেন। রাজশাহীর একটা প্রত্যন্ত অঞ্চল, 2 জন এই দুষ্কৃতকারী প্রবেশ করেন এবং নামাজের
বাহানায় তারা ওইখানে ঢুকেন নামাজ পড়ার উসিলায়। আমরা যেই সরে যাক কিংবা যেই করুক, আমরা আপনারা দেখেছেন আমরা অতীতের সবগুলি ঘটনাই আমরা যারা করেছে তাদের চিহ্নিত করেছি এবং তাদেরকে ধরেছি, এবং এই সবগুলো ঘটনাই একই রকম একই সুতোয় গাঁথায়। আমি সবসময় বলেছি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ঘটনাগুলি ঘটছে। শুধু আমাদের দেশীয় নয়, আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক একটা চক্রান্ত এখানে চলছে। দেশের নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। দেশে ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। মামলা জট কমা এবং আলোচিত মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি হওয়ায় দিন দিন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। সম্মেলনে যোগ দিয়ে আইনমন্ত্রী বলেন, অষ্টম জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে বিচারকদের জন্য আলাদা বেতন কাঠামো করা হবে। মন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, সার্বভৌমত্ব রক্ষা সহ বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা পালন করছে বিচার বিভাগ। দেশে শুধুমাত্র আইনের শাসন নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমরা চাই না এই প্রবাদটি আমাদের বিচার ব্যবস্থায় প্রচলিত থাকুক। সুপ্রিম কোর্ট সহ অধস্তন আদালতে বিচার নিষ্পত্তি ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে বিচার বিভাগের প্রতি বিচার প্রার্থী জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। আইন সহায়তা প্রদানের জন্য সরকারি ফান্ডের পুনর্ব্যবহার এবং মধ্যস্থতা সংক্রান্ত আইন কার্যকরভাবে প্রয়োগ করা হলে বিচার নিষ্পত্তি আরও বৃদ্ধি পাবে। বিচারকগণ জাতির বিবেক। আপনাদের প্রজ্ঞা, দায়িত্ব পালনে আপনারা নিরপেক্ষ থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিক হবেন, জনগণ তা প্রত্যাশা করে। সময় সংবাদ আরও থাকছে। ফেনীর বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানে কারখানা মালিকরা, ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস বাকরাবাদ কর্তৃপক্ষের। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বলেছেন, কারিগরি শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। সকালে রাজধানীর শাহবাগে স্কিল অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্ট স্টেপ আয়োজিত স্কিল কম্পিটিশন 2015 উপলক্ষে র্যালির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 2020 সালের মধ্যে কারিগরি শিক্ষার হার 20 ভাগে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে সরকার। অন্যান্য ক্ষেত্রগুলোর চেয়ে এইখানে আমাদের উন্নয়ন হয়েছে অভাবনীয়। আপনারা বলতে পারেন যে আমাদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। অদূর ভবিষ্যতে আমাদেরকে 50% শিক্ষার্থীকে ওই ধারায় নিতে না পারলে আমাদের এই বিরাট জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে কিংবা আমাদের কার্যকরী দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো না, এবং সেই লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম এবং সেই দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষাবিদরা বলছেন, একটি শিশুর শিক্ষা জীবনের শুরুতে লটারি বা পরীক্ষা কোনোটি গ্রহণযোগ্য নয়। তার জন্য তৈরি করতে হবে সমান সুযোগ। এজন্য প্রতিটি এলাকায় সমমানের প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর তাগিদ তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। একসময় পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। কিন্তু এ পদ্ধতি কতটা শিক্ষা বান্ধব? লটারিতে এবং পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীতে প্রবেশ করার যে নিয়ম আছে তার কোনোটি গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষার্থী জীবনের প্রথম যে শ্রেণীতে ঢুকবে সেখানে তার আনন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে প্রবেশ করবে। লটারি পদ্ধতি নিয়ে অভিভাবকদেরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্লাস 1 থেকে বাচ্চারা মেধা বোঝা যায় না, হ্যাঁ, এখানে নিজেরাই কিন্তু করে নিতে পারে। লটারি পরীক্ষা হচ্ছে সবার সামনে হচ্ছে এবং মোটামুটি স্বচ্ছই হচ্ছে। লটারি সিস্টেমের চেয়ে ভর্তি পরীক্ষাটা ভালো, কারণ মেধাটা যাচাই হয়। স্কুল প্রধানরা বলছেন, সরকারের নির্দেশনা পালন করছেন তারা। আমরা গভর্নমেন্টের নীতি অনুযায়ী কিন্তু চলি। সেই গভর্নমেন্টের নীতিতে রয়েছে লটারি করতে হবে। লটারি হওয়ার কারণে একজনে 20টা 25টা 30টা করেও ফর্ম কিনতেন।
বিভিন্ন নামে অনেক বাচ্চা এখন ক্লাস 5-এ উঠছে, তাদের বাবা মা আসতেছেন বা 4-এ উঠেছে, আসলে তার নামটা এইটা ভুলে এটা লিখে ফেলছে। শুধু কি প্রথম শ্রেণী, নতুন বছর এলেই অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে সন্তানের একটি ভালো স্কুলে ভর্তি নিয়ে। হাতে গোনা কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান, কেউ হয়তো পূরণ করতে পারেন নিজের স্বপ্ন। শিক্ষাবিদরা বলছেন প্রতিটি এলাকায় গড়ে তুলতে হবে সমমানের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এখানে 2-3 শ্রেণীর স্কুল আছে। একটা হচ্ছে যে খুব ভালো স্কুল যেখানে সবাই ভিড় জমায়, আর একটা মধ্যম শ্রেণীর স্কুল, তৃতীয় হচ্ছে নিম্নমানের স্কুল যেখানে কেউ পড়াতে চান না। একটা রাষ্ট্রে 3 ধরনের স্কুল থাকার কোনো কারণ আমি দেখি না। সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা ঢাকা শহরে 11টি হাই স্কুল এবং 6টি কলেজ নির্মাণ করে দিছি, যে এলাকাগুলোতে কোনো নতুন স্কুল ছিলই না। সেগুলো সরকারি স্কুল, তাই মানসম্মত স্কুল হয়েছে এবং এগুলা এইভাবে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা আস্তে আস্তে বাড়াবো, আর যে স্কুল আছে তার মান বৃদ্ধি করবো। চলতি মাসের 30 তারিখের মধ্যে শেষ হবে রাজধানীর স্কুলগুলোতে ভর্তি যুদ্ধ। আর নতুন বই হাতে পাওয়ার পর বছরের প্রথম মাস থেকেই শুরু হবে নতুন বছরের পড়াশোনা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। 2016 সালের নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহী শিক্ষা বিভাগ। মাধ্যমিক স্তরের সব বই পৌঁছে গেছে স্কুলগুলোতে, আর প্রাথমিক স্কুলগুলোতে বই পৌঁছেছে প্রায় 77%। তবে 1 জানুয়ারির আগেই বাকিটা পৌঁছে যাবে বলে আশা করছেন জেলার শিক্ষা কর্মকর্তারা। আর নতুন বই প্রত্যাশী শিক্ষার্থীরাও আগ্রহে অপেক্ষা করছেন দিনটির জন্য। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বছর পেরিয়ে নতুন বছর এলেই স্কুল আঙ্গিনায় উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায়। এবারও 1 জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের জন্য স্কুলে পৌঁছে গেছে নতুন বই। স্কুলগুলোতে নোটিশ দেওয়া হয়েছে নতুন বই দেওয়ার অপেক্ষায় আছে শিক্ষার্থীরা। আর বই উৎসবের আয়োজনের জন্য প্রস্তুত শিক্ষকরাও। নতুন বই পড়লে আমাদের তার উপর খুব আগ্রহী হয় এবং সেটা পড়তে ভালো লাগে। নতুন বই মলাটবাজি, ফুল আঁকাই, নতুন বই পড়ি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ একটা উৎসবমুখর পরিবেশের বিতরণ হবে। বই বিতরণটা ছাত্রছাত্রীদের কাছ থেকে যেমন ওরা আগ্রহের সাথে থাকে এবং আমরা দিই, সেটাও ভালো লাগে, তারা নেয়, সেটাও ভালো লাগে। শিক্ষা কর্মকর্তারা বলছেন বই উৎসবের জন্য স্থান নির্বাচন সহ স্কুলগুলোতেও এই আয়োজনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রাজশাহী অঞ্চলের রয়েছে। এখানে প্রশাসন, রাজনীতিবিদ, এলাকার সুধীজন এবং শিশু তথা অভিভাবকদের নিয়ে একটা বিশাল আয়োজনের মধ্যে যে আমরা এই বই উৎসবটি উদযাপন করবো, এটা আমাদের বিরাট প্রত্যাশা। জেলার 10টি উপজেলায় 2376টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে 4,25,951 জন শিক্ষার্থীর মাঝে 46,78,647টি বই বিতরণ করা হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, প্রবল ঝড়ে লন্ডভন্ড অ্যালাবামা, মিসিসিপি সহ যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্য, অন্তত 14 জনের মৃত্যু। ভারী তুষারপাতে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে বিপর্যস্ত জনজীবন। আবাসন ব্যবসায় চলছে মন্দাভাব। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ রিহ্যাবের পরিসংখ্যান বলছে শুধু গত বছরেই মাত্র 209টি আবাসন প্রতিষ্ঠানের অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা ছিল 12,000-এর উপরে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। আর এই ব্যবসার মন্দার কারণ হিসেবে গ্রাহক ও অর্থনীতিবিদরা দায়ী করছেন ফ্ল্যাটের উচ্চমূল্যকে। আবাসন শিল্পে ফ্ল্যাট ব্যবসায় মন্দা ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিক। আজ দেখুন প্রথম পর্ব। আবাসন সংকটের সমাধান দিতে দেশে গড়ে ওঠা আবাসন ব্যবসা শুরুতে জনপ্রিয়তা পেলেও এখন ধুঁকছে ক্রেতা সংকটে। রিহ্যাব 209টি আবাসন প্রতিষ্ঠানের ওপর পরিচালিত একটি জরিপে দেখিয়েছে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। আর গত বছর এই সংখ্যা ছিল 12,185টি। কিন্তু কেন এই মন্দাভাব? 1 কোটি টাকা, 1.25 কোটি টাকা, 1 কোটি টাকা একটা ফ্ল্যাট, আমাদের মধ্যবিত্ত যারা, তাদের জন্য এটা সাধ্যের বাইরে। গ্যাসের প্রবলেম একটা যেটা হচ্ছে ইদানিং, এইটাকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়। সহজ সত্যি যদি ব্যাংকগুলো লোন দেয়, সবাই কিন্তু সামর্থ্য থাকে একটা ফ্ল্যাট কেনার। রিহ্যাবের দাবি, দেশের ব্যাংকগুলো থেকে 1 অঙ্কের সুদে ঋণ সুবিধা না পাবার কারণে ফ্ল্যাট কিনতে কেউই আগ্রহী হন না। সবচেয়ে বড় কারণ হচ্ছে সিঙ্গেল ডিজিট লোন। এবার এই খাতে কিন্তু একসময় সিঙ্গেল ডিজিট লোন 2010 সালে দেওয়া হতো। এই ঋণটা যখন
বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমাদের স্বল্প এবং মধ্যায়ের লোকরা কিন্তু এখন এই ফ্ল্যাট বলেন, জমি বলেন ইত্যাদি ক্রয় করতে পারতেছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন শুধু সহনীয় সুদের ঋণ সুবিধাই এই ব্যবসার মন্দাভাব কাটাতে পারবে না। এর জন্য অতিমূল্যায়িত অবস্থায় থাকা আবাসন খাতে মূল্য সংশোধনেরও প্রয়োজন রয়েছে। মূল্য অনেক বেশি অতিমূল্যায়িত অবস্থায় রয়েছে। সে অতিমূল্যায়িত আবাসন প্রাইসটা কারেকশন হয়ে যখন কমে আসবে, তখন সরকারের সহযোগিতাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর ঋণ সুবিধার ওপর পরিচালিত বিশ্বব্যাংকের একটি জরিপ মতে সিঙ্গাপুর তো বটেই, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন এমনকি লিবিয়ার চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার বেশি। দেশে রিহাবের সদস্যভুক্ত আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা 1200 হলেও রিহাবের বাইরে রয়েছে আরও প্রায় 2000 প্রতিষ্ঠান। এখনো মধ্যবিত্তের কাছে রাজধানীতে ফ্ল্যাট কিনতে চাওয়া এক ধরনের বিলাসিতাই। সংশ্লিষ্টরা বলছেন এই শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে হলেও ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হোক ফ্ল্যাটের স্বপ্ন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ক্যান্টনমেন্ট ওয়ার্ড যুবলীগ নেতা ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছেন। গত রাতে মাটি কাটায় নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। ইব্রাহিমের স্বজনরা জানান, রাত 11টার দিকে কয়েকজন যুবক তার সাথে কথা বলার জন্য বাসায় আসে। বাসার সামনে দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে ইব্রাহিমের কোমরে গুলি লাগে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইব্রাহিমের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মিরপুর বাংলা কলেজের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রী জানান, মিরপুরের একটি জিমনেশিয়াম থেকে তাইকান্দো প্র্যাকটিস শেষে বাসায় ফেরার পথে বাংলা কলেজের সামনে কয়েকজন যুবক তার পথ রোধ করে তার উপর হামলা চালায়। এ সময় তারা কলেজের এক ছাত্রলীগ নেতার ছোট ভাই পরিচয় দেয় বলে জানান ওই ছাত্রী। আমি জাস্ট দাঁড়াইছিলাম গাড়ির জন্য, প্র্যাকটিস শেষ করে হঠাৎ করে মনে হয় যে পিছন থেকে কেউ আমাকে ফলো করছে। ওই ছেলেগুলো অবশ্য বিকেল থেকে আমাকে ফলো করতেছিল, তো আমার হঠাৎ করে মনে হয় যে আমার পিছনে কেউ দাঁড়ায় আছে। যখন আমি ঘাড় বাঁকা করি, দেন হচ্ছে কোপ দিলে হাতে লাগে। শরীয়তপুরের নড়িয়া পৌরসভার একটি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর স্ত্রী সহ নারী কর্মীদেরকে নির্বাচনী প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা শ্লীলতা হানি করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল 6:30টার দিকে 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুবেল ব্যাপারের স্ত্রী সহ বেশ কয়েকজন নারী কর্মী পুলকাঠি এলাকায় প্রচারণায় যায়। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবু ব্যাপারীর কয়েকজন সমর্থক তাকে শ্লীলতা হানির চেষ্টা করে বলে অভিযোগ করেন রুবেলের স্ত্রী। তবে এই ঘটনায় তার সমর্থকরা জড়িত নয় বলে জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবু ব্যাপারী। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমাদের কাকা হুদের টান দেয়, মূর্খাদের টান দেয়, অন্যদের টান দেয়। আবার এদিকে আসেন, আমাদের সাথে কথা আছে। এটা পুরুষ ছেলে, একটা ছেলের নামও জানি, এই যে বললাম শাহালম আর এই যে বিপ্লব, ওরা এই দুজনে বেশি করছে। আমার কোনো মান সম্মান নাই, হেরা যেমন ইচ্ছা সেমন করবো কিসের জন্য? আমি ক্যান্ডিডেট স্ত্রী। দুই কাউন্সিলর মানে প্রার্থীর মধ্যে একটা উত্তেজনার সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকভাবে আসি, আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এই ঘটনায় কোনো আহত হয় নাই। শীত বাড়ার সাথে সাথে ফেনীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এতে প্রতিদিনের রান্না নিয়ে একদিকে ভোগান্তি শেষ নেই, অন্যদিকে গ্যাস নির্ভর প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাহত হওয়ায় গুনতে হচ্ছে লোকসান। বরাবরের মতো গ্যাসের সংকট মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাখরাবাদ কর্তৃপক্ষ। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। গ্যাস না থাকার কারণে সকাল 5টা যায়, রাতের 11টা বাজে আসে। আমরা কিভাবে রান্না বান্না করি? ফেনীর শহরতলির রাজাপুর এলাকার এই গৃহিণীর মতো জেলার বেশিরভাগ এলাকায় দিনভর গ্যাস না থাকায় প্রতিদিনের রান্না বান্না নিয়ে এমন ভোগান্তি পোহাচ্ছে কয়েক হাজার পরিবার। গ্যাসের এ সংকট শহরের মাস্টারপাড়া, সহদেবপুর, পেট্রোবাংলা, উকিলপাড়া, রামপুর, পাঁচগাছিয়া এলাকা এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও জয়লস্কর ইউনিয়নে তীব্র। দিনের বেশিরভাগ সময় গ্যাস না পেয়েও বিকল্প জ্বালানি দিয়ে রান্না করলেও প্রতি মাসে বাখরাবাদকে দিতে হচ্ছে নির্ধারিত বিল। গ্যাসের চুলা থাকা সত্ত্বেও মাটির চুলাতে রান্না বান্না করতে হয়, গ্যাসের বিলও দিতে হয়, মাটির চুলা আর কি কিনে এগুলো জ্বালাইতে হয়। এখানকার বাণিজ্যিকভাবে 333টি এবং 27টি শিল্প সংযোগ ব্যবহারকারী গ্রাহকের পাশাপাশি 12টি সিএনজি পাম্পেও একই অবস্থা। দৈনিক 800-900 গাড়িতে গ্যাস দিতে হতো, এখন
200-250 উপরে গ্যাস দেওয়া যায় না, লাইনে গ্যাস থাকে না। আমাদের ড্রাইভারগুলো ওখানে সবাই তো বউ বাচ্চা আছে, ওখানে এরা কিভাবে চলবে? বিকল্প ব্যবহার জ্বালানি হিসাবে অনেক টাকার লোকসানে আছি, ব্যবসা প্রায় বন্ধের পথে আছে। অবশ্য গ্যাসের সংকট মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বাখরাবাদের এই কর্মকর্তা। এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করছেন। এখানে একটি হাই প্রেশার ডিআরএস বসালে এই সমস্যা সমাধান হবে। বাখরাবাদ ফেনী অফিসের তথ্য মতে সোনাগাজী ছাড়া জেলার বাকি 5টি উপজেলা সহ নোয়াখালীর বসুরহাট এলাকায় মোট 23,228 জন আবাসিক গ্রাহক গ্যাসের চুলা ব্যবহার করছেন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আলু, খোলা সয়াবিন তেল ও পোলাও চালের দাম। তবে পাটের বস্তা ব্যবহার করায় কিছু কিছু চালের দামও কেজিতে বেড়েছে 2 টাকা করে। এদিকে স্থিতিশীল আছে আটা, চিনি, পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপণ্যের দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। মৌসুম হওয়ায় নতুন আলুতে ঠাসা রাজধানীর এই পাইকারি বাজার। সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও বিক্রেতারা জানালেন 2-3 দিনের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়েছে সব ধরনের আলুর দাম। আর স্বাভাবিক রয়েছে আদা, রসুন ও দেশি পেঁয়াজের দাম। গ্যানোলা আলু যেটা, এটা 25 থেকে 27 টাকা, আর ডায়মন্ড যে আলুটা 29 টাকায় 30 টাকায়। এই আলুটা ছিল বুধবার দিন ছিল 22 থেকে 25 টাকায়, 2 দিনে বাড়ছে 5 টাকা। বাজার ঘুরে দেখা গেল প্রতি কেজি চিনি 42, খোলা আটা 20, ছোলা 61 টাকায় বিক্রি হচ্ছে। আর কয়েকদিনের ব্যবধানে 5 টাকা বেড়ে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 86 থেকে 87 টাকায়। তবে স্থিতিশীল আছে সব ধরনের মশলার দাম। লুজ অরিজিনাল সয়াবিন যেটা, এটার দাম একটু বেড়ে গেছে, লিটারে 4 টাকা 5 টাকা বাড়ছে। গরমের সিজনে সাধারণত মানুষ এই পাম, সুপার এগুলো খায় বেশি। এদিকে পাটের মোড়ক আইন বাধ্যতামূলক হওয়ায় পুরনো মিনিকেট ও 28 চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেল কোম্পানি ভেদে মিনিকেট 40 থেকে 45, 28 34 থেকে 36, স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 29 টাকায়। এটা বাড়তে ঊর্ধ্বমুখী কেজিতে 2 টাকা। 28 মিনিকেট, দুটো আইটেমে দাম একটু বেশি। কারণ হলো আগে ছিল প্লাস্টিকের বস্তা, এখন চালের বস্তাটা আসতেছে ধরেন 50 থেকে 60 টাকা বা 65 টাকা এর মধ্যে। মিলাররা তো এই বস্তাটা কিনে এটা চালের উপরে রেখে পর্তাটা করে। সরবরাহ কম থাকায় মানভেদে পোলাও চালের দাম 5 থেকে 60 টাকা বেড়ে 72 থেকে 83 টাকায় বিক্রি হচ্ছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের 6টি অঙ্গরাজ্যে প্রবল ঝড়ের কবলে পড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে অ্যালাবামা, মিসিসিপি ও টেনেসিতে। এদিকে ভারী তুষারপাতে কলোরাডো সহ পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল ব্যবস্থা। তবে বছরের শেষ ভাগে এসে পূর্বাঞ্চলের আবহাওয়া অপ্রত্যাশিতভাবেই কিছুটা উষ্ণ। শুক্রবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মিসিসিপি রাজ্যের শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। রাজ্যের উত্তরাংশের 100 মাইল এলাকা লণ্ডভণ্ড করে দিয়ে গেছে আগ্রাসী হাওয়া। এতে কমপক্ষে 40 জন আহত হওয়ার খবর জানায় গণমাধ্যম। মিসিসিপি গভর্নর ফিল ব্রায়ান জানান, তার রাজ্যে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। উদ্ধার কার্যক্রমে রাজ্যের জরুরি বিভাগ সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান তিনি। টেনেসির অবস্থাও তাই। প্রবল বর্ষণে ওই অঙ্গরাজ্যের 13টি শহর প্লাবিত হয়ে গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। টর্নেডোর আঘাতে বিপর্যস্ত এই 2 অঙ্গরাজ্যে শুক্রবার জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। আরকানসাস, টেক্সাস, ওকলাহোমা ও লুইজিয়ানাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অ্যালবামাতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে বন্যা। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ওই এলাকার নদীগুলো। বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সেখানেও জারি করা হয়েছে জরুরি অবস্থা। চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সরকার আমাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রচন্ড বাতাসে আমার ঘরের জানালা ভেঙে গেছে। ঘরে ছোট বাচ্চা নিয়ে কি যে বিপদে পড়েছি। ওয়াশিংটন রাজ্যের আবহাওয়া এবারের শীতে কিছুটা বিভ্রান্তিতে ফেলেছে জনগণকে। যেখানে তুষারপাত ও প্রচন্ড শীতে কাবু হয়ে যাওয়ার কথা, সেখানে আবহাওয়া যথেষ্টই উষ্ণ। রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা থাকলেও শীতের প্রকোপ নেই বললেই চলে। চমৎকার আবহাওয়া, অবাক হওয়ার মতোই বলতে পারেন। এবার আমাদের ক্রিসমাস ট্রি বরফে সাদা হয়ে যায়নি। খুবই আরামের ছুটি কাটাচ্ছি। পূর্বাঞ্চলের অনেক এলাকাতেই আবহাওয়া অপ্রত্যাশিতভাবে উষ্ণ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্কের তাপমাত্রা ছিল 62 ডিগ্রি ফারেনহাইট। ওহাইওতেও তাপমাত্রা কমার কোনো লক্ষণ দেখছেন না তারা।
তবে পশ্চিমাঞ্চলে জাঁকিয়ে বসেছে শীত। ভারী তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গাছপালা, পথঘাট ঢেকে গেছে পুরো বরফের আস্তরণে। কলোরাডো ও আশেপাশের এলাকায় 4 থেকে 6 ইঞ্চি পুরো বরফ জমেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ওমাইস আহমেদ শেখ নামে ওই বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরেরই বাসিন্দা বলে জানায় পুলিশ। কাশ্মীরের এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান নিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর আগেই পেয়েছিল পুলিশ। শুক্রবার যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলার পর তাদের উপর গ্রেনেড নিক্ষেপ করার চেষ্টা করে আহমেদ শেখ। পুলিশ গুলি চালালে তার মৃত্যু হয়। একই দিনে শ্রীনগরে মাইশুমা এলাকায় অভিযান চালিয়ে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে আটক করে যৌথ বাহিনী। এই ঘটনায় শ্রীনগরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। বিক্ষোভরতদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ছোড়ে পুলিশ। এবারে সাফ সুজুকি কাপের খবর। সাফ মিশনে টিকে থাকার লড়াইয়ে আজ গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে ভুটানকে প্রথম ম্যাচে হারিয়ে মালদ্বীপ অনেকটাই আছে স্বস্তিতে। অন্যদিকে আসরে টিকে থাকতে এই ম্যাচ জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় মারুফুলের শিষ্যরা। কেরালায় ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে দু দলের এই ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবি। সব বিভাগে ব্যর্থ মামুনুলদের এবার বাঁচা মরার লড়াই নামতে হচ্ছে মালদ্বীপের বিপক্ষে, যারা এরই মধ্যে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে আছে বেশ স্বস্তিতে। আর আফগান লজ্জার পর বাংলাদেশ ব্যস্ত নতুন রণকৌশল সাজাতে, যার জন্য একাদশেও পরিবর্তন আসাটা প্রায় নিশ্চিত। প্রথম ম্যাচে ব্যর্থ সোহেল এই ম্যাচে হারাতে পারেন জায়গা। পরিবর্তন আসতে পারে ডিফেন্সেও, তবে মিডফিল্ডের জামাল ভুঁইয়ার ফেরাটা কোচ মারুফুলকে দেবে বাড়তি স্বস্তি। বুস্ট আপ করতে হবে, এনকারেজ করতে হবে এবং মোটিভেট। আমি আশা করি, অলরেডি আমি কথা বলেছি সবার সঙ্গে, সবাই মোটিভেটেড এবং সবাই সিচুয়েশনটা বুঝতে পারছে যে আসলে সেমিফাইনাল খেলতে হলে কালকে ম্যাচ অবশ্যই জিততে হবে। আমি আশাবাদী, যেহেতু একটা চলে গিয়েছে, এখন সামনে একটা গেম রয়েছে এবং সেখান থেকে আমাদের ব্যাক করতেই হবে। প্রথম ম্যাচে বলের দখল নিজেদের কাছে রাখতে না পারার সঙ্গে ভুল পাসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। তবে সেই ভুল নিয়ে না ভেবে মালদ্বীপের বিপক্ষে স্বাভাবিক খেলে জয়ের লক্ষ্য বাংলাদেশের। Tomorrow big match for Bangladesh. We have to win no matter what. Yes, I will play tomorrow and hopefully I can help the team to win. 2008 সালে সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ, যে দলে আছেন আলী আশফাকের মতো স্ট্রাইকার, যিনি শুধু মালদ্বীপেরই না সাফেরও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোচ রিকি হার্বার্ট নিউজিল্যান্ডের হয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে অংশ নিয়েছেন বিশ্বকাপে। তারকা সমৃদ্ধ দল হলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহর চোখে দেখছেন মালদ্বীপের কোচ। কিন্তু লক্ষ্য এই ম্যাচেই সেমি নিশ্চিত করা। বাংলাদেশের সাথে খেলাটা সহজ হবে না। যদিও প্রথম ম্যাচ জিতে আমার ছেলেরা বেশি উজ্জীবিত, তবে বাংলাদেশও যথেষ্ট শক্তিশালী দল। আমার লক্ষ্য থাকবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা। র্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থান 160 আর বাংলাদেশের 182। তবে ইতিহাস কথা বলছে লাল সবুজের দলের পক্ষেই। মোট 10 বারের দেখায় 3 জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু 2011 এর সাফে দুই দলের সবশেষ লড়াইয়ে জয় পেয়েছিল মালদ্বীপ। তাই এবারের লড়াইটা বাংলাদেশের জন্য প্রতিশোধেরও। হারলেই টানা তৃতীয় সাফে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। তাই এই ম্যাচে শুধু মালদ্বীপই না, বাংলাদেশের আরেক প্রতিপক্ষের নাম চাপ। সেই চাপ সামলে বাংলাদেশ পারবে কি মালদ্বীপ পরীক্ষায় উত্তীর্ণ হতে? কেরালা ত্রিভান্দাম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, বাংলাদেশ ও মালদ্বীপের ম্যাচ শুরুর আগে দু দলের প্রস্তুতির সবশেষ খবর জানাতে কেরালা থেকে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সাজিদ। রামিম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন, আজ বাংলাদেশের কিন্তু অগ্নি পরীক্ষা সাফ মিশনে, কেননা প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ার পর আজ কিন্তু মাস্ট উইন সিচুয়েশন বাংলাদেশ দলের। আজ তাদের প্রতিপক্ষ মালদ্বীপ, যারা কিনা প্রথম ম্যাচে কিন্তু 3-1 ব্যবধানে জয় তুলে নিয়ে তারা এরই মধ্যে কিন্তু বেশ স্বস্তিতে আছে। আর এই ম্যাচে বাংলাদেশের জন্য কিন্তু আসলে অনেক বেশি একটা বড় চ্যালেঞ্জ, কেননা বাংলাদেশ প্রথম ম্যাচে 4-0 ব্যবধানে হেরেছে। তো এই ম্যাচে যদি বাংলাদেশ পয়েন্ট হারে, মানে ড্রও যদি করে, তাও কিন্তু বলা যায় যে কার্যত বাংলাদেশ দলের সাফ পর্ব কিন্তু আজই শেষ হয়ে যাবে। সেই জন্য বাংলাদেশ দলের মধ্যে কিন্তু একটা প্রত্যাশার চাপ আছে, প্লাস একটা পারফর্ম করারও চাপ আছে। আর যেহেতু গত ম্যাচে কিছু বাংলাদেশ দলে কিছু ভুল ত্রুটি হয়েছিল, তার জন্য কিন্তু আজকের ম্যাচে কিছু পরিবর্তন আসবে, যা আমাদের ইঙ্গিত দিয়েছিলেন গতকাল কোচ। এবং বিভিন্ন সূত্রে জানতেও পেরেছি যে প্রায় 3টি পরিবর্তন বাংলাদেশ দলে আসবে। এরই মধ্যে জামাল ভুঁইয়া শুরু থেকে আজ খেলছেন, যেটা বাংলাদেশ দলকে একটু বাড়তি
স্বস্তি দেবে। কেননা গত ম্যাচে মোনায়েম রাজু তার পরিবর্তে খেলেছিলেন, তিনি কিন্তু তেমন খুব একটা ছন্দ পাননি খেলার। এবং আমরা জানি যে মামুনুল এবং জামাল ভাইয়ের কিন্তু একটা ভালো জুটি আছে বাংলাদেশের মিডফিল্ডে। আজ কিন্তু সেই পুরনো জুটি আবার ফিরবে মালদ্বীপের বিপক্ষে, এবং আশা করা যাচ্ছে যে গতদিন কিন্তু বাংলাদেশ অনেক বল হারিয়েছিল, বলের দখল বাংলাদেশ নিজেদের কাছে রাখতে পারেনি, এবং সেটা কিন্তু মিডফিল্ডের কারণে। এবং আজ যদি সেই মিডফিল্ড যদি বাংলাদেশ একটু ভালো করতে পারে, তো আর বলের দখল যদি নিজেদের কাছে বেশি রেখে এবং পাসগুলো যদি সঠিক দেয়, তাহলে কিন্তু হয়তো বা বাংলাদেশের পক্ষেও ফলাফল আসতে পারে। তবে মালদ্বীপের কথা বলবো, মালদ্বীপ দল কিন্তু সাফের একবারে চ্যাম্পিয়ন এবং তারা শক্তিশালী একটি দল। তাদের কোচ অনেক বড় তারকা, যিনি নিউজিল্যান্ডের হয়ে কিন্তু বিশ্বকাপ খেলেছেন এবং নিউজিল্যান্ড দলকেও বিশ্বকাপ খেলেছেন কোচ হিসেবে। এবং তিনি গত সেপ্টেম্বরে মালদ্বীপের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তার অধীনে মালদ্বীপ 2টো ম্যাচ খেলে 1টি জয় পেয়েছে, যেটি ভুটানের বিপক্ষে ছিল। এবং ওভারঅল যদি আমি বলি যে মালদ্বীপ দলের এবছরের পরিসংখ্যান বা এই বছরের ফলাফলের কথা, মালদ্বীপ এখন পর্যন্ত এবছরে 10টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 2টি ম্যাচে জিতেছে তারা, যে দুটি ছিল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ভুটান। এবং ভুটান এই টুর্নামেন্টেও খেলছে, বাংলাদেশের গ্রুপে আছে, এবং ভুটানও কিন্তু বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে বেশ 6 ধাপ পিছিয়ে আছে। তো আজকের এই ম্যাচে যতটুকু জানা গেছে যে আলী আশফাক, যিনি কিনা সাফের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, এবং তিনি কিন্তু আজ তার দিকে একটু স্পটলাইটটা বেশি থাকবে। তো বাংলাদেশের জন্য কিন্তু আসলে একটা বাড়তি চাপ, সবকিছু মিলে বাংলাদেশ একটা মাস্ট উইন সিচুয়েশন। তো রামিম, এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ খবর। ভারতের কেরালা থেকে আমাদের সহকর্মী সাজিদ মুসাই জানাচ্ছিলেন বাংলাদেশ এবং মালদ্বীপ ম্যাচের ম্যাচ কন্ডিশনের খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের জিরো টলারেন্সের পরও ঠেকানো যাচ্ছে না জঙ্গি হামলা, পর্যাপ্ত নয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা, রাজনৈতিক ঐক্য গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত 3 পার্বত্য জেলার রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই ঘটছে সংঘর্ষ, 28 ডিসেম্বরের মধ্যে রাঙামাটি ও বান্দরবান পর্যটক শূন্য করার নির্দেশ। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। লটারি বা পরীক্ষা কোনোটি গ্রহণযোগ্য নয়, মত শিক্ষাবিদদের। দেশে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। চড়া সুদে ঋণের কারণে আগ্রহ নেই ক্রেতাদের, দাবি রিহ্যাবের। মূল্য সংশোধন প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা। এবং সাফে টিকে থাকার লড়াইয়ে বিকেলে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ মারুফুলের, জয়ের জন্য মরিয়া ফুটবলাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।